ওয়েলকাম স্টুডেন্ট, নেশন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তড়িতের পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আমরা আগের দিন তড়িৎ ক্ষমতা পড়েছিলাম, আজ আমরা পড়ব তড়িৎ চুম্বকত্ব। এই তড়িৎ চুম্বকত্ব পড়ার আগে তোমাদেরকে আমি বলে দিই যে এখানে অনেক রকম নিয়ম আছে, ঠিক আছে? অনেক নিয়ম আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ফ্লেমিং এর বামহস্ত সূত্র, ডানহস্ত সূত্র, দক্ষিণ মুষ্টি নিয়ম, এরকম অনেক নিয়ম আছে। এই প্রতিটা নিয়মই কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে, তবে আমি যেভাবে পড়াবো তোমাদের আর গোলাবে না। সেই জন্যই আমি তোমাদেরকে আগে থাকতেই বলছি যে ভিডিওতে যখনই কোনো নিয়ম পড়াবো বা কিছু পড়াবো, অন্তত এই আজকের এই টপিকটা পুরোটা বোঝার উপরে। একবার বুঝে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এটা বোঝার জন্য তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, এবং তোমাদের আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না। আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি ভিডিও শুরুর আগে তোমাদের বলছি যে আজকে আরো মনোযোগ সহকারে তোমাদের এইটুকু পড়তে হবে। তড়িৎ চুম্বকত্ব, কত জিনিসের সাথে কত জিনিস লিঙ্ক, আমরা এই ফিজিক্স বা ভৌতবিজ্ঞান পড়লেই জিনিসটা জানতে পারবো, ঠিক আছে? তো চলো আজকে আমাদের টপিক তড়িৎ চুম্বকত্ব শুরু করে নেওয়া যাক। তড়িৎ চুম্বকত্ব সবার আগেই আসি যে তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব কি বলছে? যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে তড়িৎ চুম্বকত্ব বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে আমরা বলছি তড়িৎ চুম্বকত্ব। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে। এখানে বিজ্ঞানী ওয়েস্টার বলেছেন যে যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে সেই তার পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ঠিক আছে? এইবার এখানে তোমাদের বিজ্ঞানী ওয়েস্টারের পরীক্ষাটা সম্পর্কে একটু জানতে হবে। এই পরীক্ষাটা সম্পর্কে জানতে হবে তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই যে জায়গাটুকু তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এখান থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এইখান থেকে বুঝে নেওয়া যাক। চলো দেখো, একটা চুম্বক শলাকা আমি এঁকেছি। এই চুম্বক শলাকার উপরে এই তার দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেদিকেই হোক না কেন তড়িৎ প্রবাহিত, কোনো ব্যাপার না, কিন্তু ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এইবার বিজ্ঞানী ওয়েস্টার কি করলেন, এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলেন। করার পরে দেখতে পেলেন যে এই চুম্বকের মেরু কোনো দিকে বিক্ষিপ্ত করছে। চুম্বকের দুটো মেরু থাকে, তোমরা সবাই জানো। এই যদি একটা দ্বন্দ্ব চুম্বক তোমরা পড়েছো, এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল, এটা তোমরা সকলেই পড়েছো, ঠিক আছে? তেমনই এই চুম্বক যদি এখান থেকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তখন এই চুম্বকটা বা এই চুম্বক শলাকাটা কোনো না কোনো একদিকে বিক্ষিপ্ত হচ্ছে। কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে সেটা পরে দেখছি। আবার তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিলে চুম্বক শলাকাটা যেখানে ছিল আবার সেখানে চলে যাচ্ছে। বিজ্ঞানী ওয়েস্টার এবার এই তারটাকে এর নিচে দিয়ে দেখলেন, এর নিচে তার দিয়ে দেখলেন, যে তড়িৎ চুম্বক শলাকার নিচে তার দিয়ে দেখলেন তড়িৎ প্রবাহিত করলে আবার তারটা কোনো না কোনো দিকে বিক্ষিপ্ত হচ্ছে, আবার বন্ধ করে দিলে আবার তারটা জায়গায় চলে আসছে, ঠিক আছে? আবার তড়িৎ প্রবাহ চলাকালীন তিনি এই পরিবাহী তারের উপরে কিছু লৌহদণ্ড চূর্ণ দিয়ে দেখলেন যে চৌম্বকত্ব যখন আছে দেখাচ্ছে, তাহলে এই পরিবাহীটা কি চুম্বকে পরিণত হয়েছে? কিন্তু তিনি দেখলেন যে এই লৌহ চূর্ণগুলো সব নিচে পড়ে গেল, ফলে তারটা চুম্বকে পরিণত হলো না। কিন্তু এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যার ফলে এই চুম্বক ক্ষেত্র বিক্ষিপ্ত করছে, ঠিক আছে? তিনি এই ফলাফল থেকে কি বললেন, যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয়, তখন তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং এই চুম্বক ক্ষেত্রের ফলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। এটা তার ফলাফলের প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি বললেন, যে এই পরিবাহী তারটি কিন্তু চুম্বকে পরিণত হয় না। এটাই হচ্ছে ওয়েস্টারের পরীক্ষার ফলাফল। তাহলে তিনি বললেন কি, তিনি বললেন যে কোনো তড়িৎ পরিবাহী তারের আশেপাশে তড়িৎ পরিবহন করলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়,
এবং এই চৌম্বক ক্ষেত্রের ফলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। ঠিক তেমনই দ্বিতীয় সিদ্ধান্ত তিনি দিলেন যে তড়িৎ পরিবাহী তার চুম্বকে পরিণত হয় না। একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কিন্তু সে নিজে চুম্বকে পরিণত হয় না। এবার আমরা দেখে নেব যে তার উপরে থাকলে নিচে থাকলে তারের প্রবাহ এই দিকে হলে, তারের প্রবাহ এই দিকে হলে, তারের প্রবাহ এই দিকে হলে বা এই দিকে হলে আমাদের উত্তর মেরু কোন দিকে কি বিক্ষিপ্ত হবে তার একটা চার্ট করেছি আমি, যাতে তোমরা এটা কখনো না ভুলো। সবার আগে পরিবাহী তারের অবস্থান, মানে পরিবাহী তার উপরে না নিচে। দেখো প্রথমে আমি দুটো লিখেছি উপরে। উপরে যখন লিখছি তাহলে এইবার দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে দু রকমের তড়িৎ প্রবাহের অভিমুখ হতে পারে। একটা উত্তর থেকে দক্ষিণে, উপরে যখন আছে উত্তর থেকে দক্ষিণে যেতে পারে, নিচে যখন আছে উত্তর থেকে দক্ষিণে যেতে পারে। তা উপরে একটা উত্তর থেকে দক্ষিণে, নিচে একটা উত্তর থেকে দক্ষিণে। আবার উপরে যখন আছে দক্ষিণ থেকে উত্তরে আসতে পারে, নিচে যখন আছে দক্ষিণ থেকে উত্তরে আসতে পারে। ঠিক তেমনই নিচে উপরে একটা দক্ষিণ থেকে উত্তরে, নিচে একটা দক্ষিণ থেকে উত্তরে। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও। তাহলে উপরে উত্তর থেকে দক্ষিণে চুম্বক শলাকার উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়। যদি চুম্বক শলাকার উপরে তড়িৎ পরিবাহী তার থাকে, সেটা যদি উত্তর থেকে দক্ষিণে যায় তাহলে পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, ঠিক তেমনই নিচে উত্তর থেকে দক্ষিণে গেলে পশ্চিম দিকে যাবে। ঠিক আছে, তাহলে উপরে উত্তর থেকে দক্ষিণে গেলে পূর্ব দিকে, নিচে উত্তর থেকে দক্ষিণ গেলে উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে আশা করছি মনে রাখতে পারবে। এইবার দেখো উপরে দক্ষিণ থেকে উত্তরে গেলে পশ্চিম দিকে, আর নিচে দক্ষিণ থেকে উত্তরে গেলে পূর্ব দিকে। তাহলে তোমরা যদি একটা মনে রাখো তাহলে পরেরটা অবশ্যই মনে রাখতে পারবে। অর্থাৎ যদি উপরে উত্তর থেকে দক্ষিণে আমরা মনে রাখি পূর্ব দিকে যাচ্ছে, তাহলে নিচে দক্ষিণ থেকে উত্তরে পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ উপরে থাকলে দক্ষিণ থেকে পূর্ব দিকে গেলে যেদিকে বিক্ষিপ্ত হবে, নিচে থাকলে উপরে থাকলে দক্ষিণ থেকে উত্তর দিকে গেলে যেদিকে বিক্ষিপ্ত হবে, নিচে থাকলে উত্তর থেকে দক্ষিণের দিকে গেলে সেইটা বিক্ষিপ্ত হবে। তো এই তার সম্পূর্ণ চার্ট। এটা পড়ে নেবে, বোঝার ব্যাপার, বুঝতে পারলে তোমরা সব পারো। তোমরা যদি মনে রাখো যে চুম্বক শলাকা উপর দিয়ে যাচ্ছে, তাহলে উপরে দিয়ে গেলে উত্তর থেকে যদি দক্ষিণে যায় পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে, তাহলে নিচে উত্তর থেকে দক্ষিণে গেলে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। এবার নিচে যখন উত্তর থেকে দক্ষিণে গেলে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছে, তাহলে দক্ষিণ থেকে উত্তরে এলে ওটা আবার পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। এবার উপরে যদি পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে পূর্বে যায়, তখন সেটা আবার পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এটা একটা মনে রাখলে চারটে তোমরা পারবে। এইবার আসি এই ওয়েস্টারের পরীক্ষা গেল। এই ওয়েস্টারের পরীক্ষায় থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা চলে আসি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি বলছে? বলছে তুমি কল্পনা করো একটা কাল্পনিক সাঁতারু যদি চুম্বক শলাকার দিকে মুখ রেখে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে প্রবাহিত হয়, তাহলে তার বাম হাত যে অভিমুখে গতিশীল হবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে দেখো এইখানে প্রমাণ করতে পারি কিনা। ধরো এটা একটা চুম্বক, আমি একটা সাঁতারু, চুম্বকটা নিচে রয়েছে, আমি একটা সাঁতারু, আমি এইদিকে যাচ্ছি, এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এটা উত্তর ধরছি, এটা দক্ষিণ ধরছি, এটা পূর্ব, এটা পশ্চিম। এই দিকে আমি যাচ্ছি তড়িৎ প্রবাহের দিকে, তাহলে দক্ষিণ দিক থেকে তড়িৎ প্রবাহ উত্তরে যাচ্ছে, আমার বাঁ হাত এদিকে, আমি এরকম সাঁতার কাটছি, তাহলে বাঁ হাতটা আমার পশ্চিম দিকে পড়ছে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। দেখো উপরে দক্ষিণ থেকে উত্তরে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই ছবি এঁকেছি, এগুলো মানুষ, একটু কষ্ট করে বুঝে নিও, এগুলো মানুষ। এই দিকে গেলে কোন দিকে বিক্ষিপ্ত হবে, আবার এইভাবে গেলে এইদিকে বিক্ষিপ্ত হবে, এইদিকে নিচ দিয়ে গেলে এইভাবে। ঠিক এটা যদি আমার উপরে থাকে তাহলে আমার মুখ এরম হবে, আমার মুখটা এরম হতে হবে। ভাবো এই দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, তখন আমার বাঁ হাত দেখো, এই বাঁ হাত পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে, দেখো এখানে পূর্ব দিকে বিক্ষিপ্ত। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আবার এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা কি বলি,
যে বিপরীত ক্রমে যদি উত্তর মেরু এই দিকে বেঁকে যায় তাহলে আমরা বলতেই পারবো যে প্রবাহ মাত্রা কোন দিকে হচ্ছে। ধরো আমি তারের নিচে আছি, উত্তর মেরু পূর্ব দিকে বেঁকে গেল, তাহলে তারের নিচে আছি, পূর্ব দিকে বেঁকে গেল, দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা ওয়েস্টারের পরীক্ষার ফলাফল থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা শিখে নিলাম। ঠিক আছে, এরপরে আবার আমরা পরের গুলোয় আসছি, বোর্ডটা মুছে দেবো। তার আগে এই লিস্টটা একবার দেখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, এটা স্ক্রিনশট না মারলেও হবে, যদি তোমরা বুঝতে পারো খুবই ভালো। তো চলো পরবর্তী অংশটুকু দেখে নিই। বোর্ডটা মুছে ফেলবো, যদি কারো স্ক্রিনশট নেওয়ার থেকে নিয়ে নিতে পারো। তো চলো এবার দেখে নিই আমাদের দক্ষিণ মুষ্টি নিয়ম আর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এই দুটোর পরে আমরা আরো একটা জিনিস শিখবো, শিখলে আমাদের এই চ্যাপ্টারটা মানে আজকের এই তড়িৎ চুম্বকটা শেষ হয়ে যাবে। কিন্তু এইটা আমাদেরকে সবার আগে ভালো করে বুঝতে হবে। এই দক্ষিণ মুষ্টি নিয়মে কি বলছে? দক্ষিণ মুষ্টি নিয়মে বলছে যে ধরো এটা একটা তার, এই তারটা যেদিকে ভাবো এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তারটা এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটাকে যদি আমি এরম ডান হাত দিয়ে ধরি, এরম চেপে ধরি, ধরে এরম ভাবে যদি ধরি, যদি বুদ্ধা আঙুলটা মানে বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে এই বাকি আঙুলগুলো সেই তড়িতের অভিমুখ দিক নির্দেশ করবে। মানে এইটা যদি তড়িৎ প্রবাহের দিক নেওয়া, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা এই উপর ডিপেন্ড করবে। মানে এই আঙুলগুলো ভিতর দিকে আছে, তাহলে চুম্বক ক্ষেত্র অভিমুখটা ভিতর দিকে আছে। দেখো এইভাবে ধরেছি, তাহলে এইভাবে ধরছি, দেখো চুম্বক ক্ষেত্র কিন্তু এই পরিবাহীতে এই দিকেই আছে। তাহলে ডান হাতের নিয়মটা কি? যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি ডান হাত দিয়ে চেপে ধরে বুড়ো আঙুল যদি সেই তড়িৎ প্রবাহ মাত্রা নির্দেশ করে, তাহলে বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করবে। ঠিক আছে, তেমনি এই নিয়মের উপর বেস করে আমি তোমাদের এই তিনটে উদাহরণ দিয়েছি। এই তিনটে ক্ষেত্রে কিভাবে আমাদের দিকটা নির্ণয় করা হয় বা কিভাবে কি করা হয় সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে একটা সরল রৈখিক তার, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে, এটা সিম্পল তোমাদের দেখালাম। এই যে এইভাবে যদি ধরি, দেখো তড়িৎ প্রবাহ মাত্রা এইদিকে হচ্ছে। ঠিক তেমনই এইটা হচ্ছে বৃত্তাকার, দেখো এই তারটা বৃত্তাকার আকারে আছে, এরম ভাবে আছে, এরম ভাবে আছে। তখন দেখো এখানে দুটো বলয় তৈরি হয়েছে, দুটো ফিল্ড তৈরি হচ্ছে, যেখান থেকে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, ঘুরে কিন্তু সে এদিক থেকে এদিকেই আসছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা গেল বৃত্তাকার। ঠিক আছে, তাহলে সরলরৈখিক গেল, বৃত্তাকার গেল। এবার হচ্ছে সলিনয়েড, আর এই সলিনয়েডের সাথে দণ্ড চুম্বকের মিল হুবহু 100%। দণ্ড চুম্বকে যে ধরনের প্রবাহ মাত্রা দেখা যায়, সলিনয়েডেও সেই রকম প্রবাহ মাত্রা দেখা যাবে। দেখো এই উত্তর মেরু থেকে বিক্ষিপ্ত হয়ে দক্ষিণ মেরু হয়ে আবার ঢুকে যাচ্ছে, আবার এখানে দেখো দক্ষিণ মেরু দিয়ে ঢুকছে, আবার এখান থেকে দেখো এই উত্তর মেরু দিয়ে বেরোচ্ছে, দিয়ে ঘুরে দক্ষিণ মেরু দিয়ে ঢুকে যাচ্ছে। তার মানে এই হচ্ছে সলিনয়েড বা তোমার দণ্ড চুম্বকের প্রবাহ মাত্রা। এগুলো পরীক্ষায় আসবে না, আমি জাস্ট তোমাদের ছবি এঁকে দেখানোর জন্য বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তোমার এই দক্ষিণ মুষ্টি নিয়ম আর এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটাই আসবে। এবার আসি এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি করে এলো, বা কেনই বা ফ্লেমিং এই বাম হস্ত নিয়মটা আবিষ্কার করলেন? ফ্লেমিং দেখলেন যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তখন সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার এই চুম্বক ক্ষেত্র নিকটবর্তী কোনো চুম্বক মেরুর উপরে আকর্ষণ হতে দিচ্ছে না, সেটাকে বিক্ষিপ্ত করছে, তার মানে চৌম্বক বল দিচ্ছে। ঠিক আমরা যেমন নিউটনের থার্ড ল অনুযায়ী জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, ঠিক সেই মতো নিশ্চয়ই ওই চৌম্বক ক্ষেত্রের মেরুও ওই চৌম্বক ক্ষেত্রের উপরে একটা বল প্রয়োগ করছে। যে বলটা প্রয়োগ করছে সেটা একটা যান্ত্রিক বল। এই জন্যই এই যান্ত্রিক বলটা জন্যই এই তড়িৎ ক্ষেত্রের যান্ত্রিক বল নির্ণয়ের জন্যই ফ্লেমিং এই বাম হস্ত নিয়মটা তৈরি করেছেন। তা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মধ্যে দিয়ে আমরা তিনটে জিনিস জানতে পারি। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, একটা হচ্ছে পরিবাহীর গতি, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি,
এইদিকে হচ্ছে পরিবাহীর গতি যাচ্ছে, এইদিকে প্রবাহ মাত্রা যাচ্ছে, আর এই হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে কিছুই না, আমার সাথে সাথে সবাই তোমরা এই ডান হাতের 3টে আঙুল এরম করে ধরো। দেখো বুড়ো আঙুলটা এরকম নিচে, মধ্যমাটা নিচের দিকে, আর তর্জনীটা সোজাসুজি। ঠিক আছে, তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী যদি এই ডান হাতের এই 3টে আঙুল, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলটা যদি আমরা পরস্পরের সমকোণে রাখি, ঠিক আছে, তাহলে যদি তর্জনী, এই তর্জনীটা যদি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহ মাত্রা নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা পরিবাহীর গতি নির্দেশ করবে। এটাই হচ্ছে বামহস্ত নিয়ম, আর কিচ্ছু নেই। হাতের মাধ্যমে তুমি এই তড়িতের চুম্বকত্ব সম্পর্কে বলে দিতে পারবে। প্রথমে আমরা দক্ষিণ মুষ্টি দেখলাম, তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি বুড়ো আঙুল দিয়ে করি, তাহলে এই আঙুলগুলো যেদিকে ঢুকবে সেটাই হচ্ছে আমার গতি। ঠিক ফ্লেমিং এর বামহস্ত নিয়মে দেখলাম কি, যদি 3টে আঙুল সমকোণে রাখা হয়, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র হয়, মধ্যমা যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি তোমার পরিবাহীর গতি নির্দেশ করবে। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রে কি দেখলাম, চুম্বক শলাকার উপরে বা নিচে যেখানেই হোক না কেন, যেদিকে তড়িৎ পরিবাহিত হবে, মানে চুম্বক তড়িৎ পরিবাহিত হবে যেদিকে, সেই দিকে মুখ মানে মাথা দিয়ে যদি মুখ তড়িৎ শলাকার দিকে থাকে, তাহলে বাঁ হাত যেদিকে অভিমুখ হবে, ঘূর্ণনটা চুম্বক শলাকার সেই দিকে হবে। ঠিক আছে, এই দেখো 3টে জিনিসই আমরা নিজেদের শরীর দিয়ে বর্ণনা করতে পারলাম। আমাদের হাত দিয়ে দুটো হলো, একটা আমাদের পুরো শরীর, তাও আমাদের হাত দিয়ে হলো, এই রোটেশনটা আমরা দেখালাম। তাহলে এই গেল ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আশা করছি আমি যেভাবে তোমাদের আজকে বুঝিয়ে দেবো, এরপরে এই ডান বাম, তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝেছো। আমি এটাকে আবার মুছে ফেলবো, ফেলে আমি আর দুটো জিনিস তোমাদের দেখাবো যেটা তড়িৎ চুম্বকের মধ্যে আছে। তারপরে আমাদের আজকের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, পরবর্তী অংশ আবার পরের দিন করাবো। তো এটা মুছে দিচ্ছি। তো চলো পরবর্তী অংশটুকু আমরা দেখে নিই। তো এখানে আমাদের দুটো জিনিস আছে, আর বাল্যচক্র আর মোটর। ঠিক আছে, এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না, কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের এই বোর্ডে লিখে দিয়েছি, সেইটুকু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে বেশি কিছু দরকার নেই। তাহলে প্রথমেই দেখো বাল্যচক্র। বাল্যচক্রের ক্ষেত্রে কি হচ্ছে, যদি প্রবাহ মাত্রা বাড়ানো হয় তাহলে ঘূর্ণন বাড়বে, প্রবাহের দিক যদি উল্টে দেওয়া হয় তাহলে ঘূর্ণন উল্টো দিকে ঘুরবে, চুম্বক মেরুর অবস্থান উল্টে দিলেও বিপরীত দিকে ঘুরবে, তড়িৎ প্রবাহ বা তড়িৎ চুম্বকটি সরিয়ে নিলে প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা একটা তোমার একটা চাকা আকৃতির বাল্যচক্র, তামার টিনের চাকা চাকা মতো, সেটা পারদের চক্রের মধ্যে ঘোরানো হয়। ঠিক আছে, এখান থেকে বেশি কিছু জানা বোঝার দরকার নেই, শুধু এই কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানলেই হবে। তাহলে প্রবাহ মাত্রা বাড়ালে ঘূর্ণন বাড়বে, প্রবাহের দিক উল্টে দিলে ঘূর্ণনের দিক উল্টে যাবে, চুম্বক ক্ষেত্রের অবস্থান উল্টে দিলে ঘূর্ণনের দিক উল্টে যাবে, তড়িৎ প্রবাহ বা তড়িৎ চুম্বক সরিয়ে নিলে ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। আর পরিবর্তী প্রবাহ মানে এসি কারেন্ট যদি ব্যবহার করা হয়, তখন এর অভিমুখ, এসি কারেন্টের অভিমুখ যেহেতু প্রতি মুহূর্তে বদলে যায়, সেই জন্য বাল্যচক্র কাজ করবে না, ঘুরবে না, অর্থাৎ বাল্যচক্রের কোনো কাজ হবে না। এই হচ্ছে বাল্যচক্রের কিছু বৈশিষ্ট্য, এইটুকু পড়লেই হয়ে যাবে বাল্যচক্র নিয়ে। আর আসছে মোটর। তোমাদের বইতেও মোটর সম্পর্কে খুব ভালো করে কিছু দেয়া নেই, বিস্তারিত মোটর সম্পর্কেও পড়া লাগবে না, কিন্তু এই 3টে জিনিস মোটরের সম্পর্কে জানতে হবে। মোটর 2 প্রকার, এসি মোটর আর ডিসি মোটর। মোটর কি করে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্র শক্তি, কুণ্ডলীর তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহের মাত্রা যদি আমরা বৃদ্ধি করে দিই কখনো, তাহলে মোটরের শক্তি বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তাহলে ক্ষেত্র চুম্বকের ক্ষমতা বাড়াতে হবে, পাক সংখ্যা বাড়াতে হবে, আর তড়িৎ প্রবাহ, এই 3টের মধ্যে যে কোনো একটা বাড়ালে সেই মোটরের ক্ষমতাটা বৃদ্ধি করা সম্ভব। এই হচ্ছে তোমাদের তড়িৎ চুম্বকত্ব। এই তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ে এইটুকুই তোমাদের আছে।
এটা তোমাদের আশা করছি ভালো লেগেছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই বোর্ডটা একবার দেখে তোমরা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা বাড়ালে ঘূর্ণন বাড়বে, প্রবাহের দিক উল্টে দিলে বিপরীত দিকে ঘুরবে, চুম্বকত্ব বা তড়িৎ সরিয়ে নিলে চলবে না, আর এসি কারেন্টে চলবে না। তড়িৎ প্রবাহ মাত্রা বা চুম্বকটি সরিয়ে নিলে প্রবাহ বন্ধ হয়ে যাবে। মোটর দুই প্রকার, এসি মোটর আর ডিসি মোটর। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে না, এটা ভুল লিখেছি। এটা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। বাড়ির মোটর দেখবে সুইচ দিলে কারেন্ট সংযোগ পেলে মোটর ঘুরে ঘুরে জল উপরে তোলে, তাহলে জল উপরে তোলাটা যান্ত্রিক শক্তি। আর বিদ্যুতিক শক্তি এই। আর চৌম্বক, ক্ষেত্র চুম্বকের শক্তি কুণ্ডলীর তারের পাক সংখ্যা তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে মোটর শক্তি বৃদ্ধি করায়। যে কোনো একটা যদি বৃদ্ধি করায় মোটরের শক্তি বৃদ্ধি করে। তো আশা করছি তড়িৎ চুম্বক সম্পর্কে তোমাদের আর কখনো ভুল হবে না। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ওয়েস্টারের পরীক্ষায় চুম্বক ক্ষেত্রের শলাকা কোন দিকে বেঁকে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে তার প্রমাণ, কিভাবে মনে রাখবে, সবকিছু আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো আমি আবারও বলছি তড়িৎটা তোমাদের ভালো লাগবে যদি আমার সাথে তোমরা একসাথে পড়তে থাকো। তো আজ এই পর্যন্তই। তোমরা ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে, তারাও যাতে শিখতে পারে, জানতে পারে। যদি তোমাদের পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি চিপে রেখো, যাতে ভিডিও এলেই বা ক্লাস এলেই তোমাদের সকলের কাছে ক্লাসের বার্তাটা পৌঁছে যায়। আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা একটুখানি দেখবে, আমাদের একটা শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী আমরা প্রতি সপ্তাহে ক্লাসগুলো ছাড়ি। সোমবারে তোমার জীবন বিজ্ঞান আর ইতিহাস, মঙ্গলবারে তোমার ভূগোল ভৌত বিজ্ঞান, বুধবারে তোমার অঙ্ক আর ইংরাজি, ঠিক তারপরে বৃহস্পতিবারে জীবন বিজ্ঞান ইতিহাস, শুক্রবারে ভৌত বিজ্ঞান আর ভূগোল, শনিবারে অঙ্ক আর ইংরাজি, আর রবিবারে 2:30 থেকে একটা এক্সট্রা ক্লাস থাকে। আর প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে সকাল 9টা আর দুপুর 2:30। আর রবিবারে ক্লাসটা থাকে হচ্ছে দুপুর 2:30-এর সময়। আর যদি কোনোদিন সপ্তাহে ক্লাস মিস হয় তাহলে সেটা আমরা জানিয়ে দেব, আর কবে সেটা পোস্ট করা হবে সেটাও জানিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।